নমস্কার। আখর চিত্র ও তপন মিত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি পুজোটা আপনাদের ভালোই কেটেছে। সম্প্রতি কয়েক মাসের জন্য আমাকে এক বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে হয়েছিল। সেখানকার আবাসিকদের জীবন যন্ত্রণার কথা আমি তুলে ধরেছি এই চ্যানেলে। বৃদ্ধাশ্রম থেকে বলছি এই শিরোনামে। ইতিমধ্যেই 4টি পর্ব দেখানো হয়ে গেছে। আজ আমি নিয়ে এসেছি 5ম পর্ব নিয়ে। তাহলে এবার শুরু করা যাক। বৃদ্ধাশ্রম থেকে বলছি পর্ব 5। মীরাদির মৃত্যু সংবাদ শুনে আমার কোনো প্রতিক্রিয়া হলো না। যাকে কখনো চোখে দেখিনি, যার সম্পর্কে কিছুই জানি না, তার মৃত্যুতে আমার বিচলিত হওয়ার কোনো কারণ নেই। তার সম্পর্কে আমি কেবল এইটুকুই শুনেছিলাম যে 2 দিন আগে রাতে বাথরুমে গিয়ে পড়ে যান এবং পরদিন সকালে তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে দেওয়া হয়। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, অন্যান্য আবাসিক এবং যারা প্রতিদিন তাকে খাবার পরিবেশন করেছেন তারা সকলেই আমারই মতো নির্লিপ্ত। কাল যিনি আমার সঙ্গী ছিলেন তিনি যে আর নেই সে ব্যাপারে এত নিষ্পৃহ থাকা যায়? তবে কি এরা বুঝে গিয়েছেন যে এই আবাসনটি পরপারে যাওয়ার প্রতীক্ষালয় মাত্র? আজ যার সঙ্গে ঝগড়াঝাঁটি বা সুখ দুঃখের গল্পে মেতে আছেন তাদের মধ্যে একজন পরদিন নেই হয়ে যেতে পারেন। বাস্তবটা কি এমনই নিষ্ঠুর? আমিও কি এখানে থাকতে থাকতে এমনই উদাসীন হয়ে যাব? কিংবা আমাকেও কি একদিন এমনইভাবে শেষ ডাকের অপেক্ষা করতে হবে, একাকী নিভৃতে? এখানকার আবাসিকদের ভবিতব্য একই সুতোয় বাঁধা, শেষ দিনের অপেক্ষায় দিন যাপন। আসলে এটা ওয়ান ওয়ে ট্রাফিক। একবার কেউ এখানে এলে তার মৃতদেহ একদিন এখান থেকে বের হয়। সাধারণত কেউ এখান থেকে জীবিত অবস্থায় ফিরে যেতে পারেন না। এটা আমিও জানতাম, তবে মন থেকে মানতে পারতাম না। পাড়ার এক ভদ্রলোকের কাছে শুনলাম প্রতি মাসেই 2-3 জন আবাসিক তাদের জাগতিক জীবনের মেয়াদ শেষ করে পাড়ি দেন অমরা লোকের উদ্দেশ্যে। চিন্তায় ছেদ পড়ল দরজায় কড়া নাড়ার আওয়াজে। সুরমা এসেছেন জলখাবার নিয়ে। সুরমা এখানে প্রায় 7-8 বছর আছেন। এমনই দীপ্তি, নিরুপাড়া পরিবার দ্বারা বিতাড়িত হয়ে এখানে আছেন। আবাসিকের মালিক এদের আবাসন থেকে বের করে না দিয়ে বিভিন্ন কাজে নিযুক্ত করেছেন। এরা নিজের পরিবার বা আত্মীয় সম্পর্কে আমাকে যখন বলেন তখন প্রাণপণ চেষ্টা করেন তাদের সম্ভ্রান্ত প্রমাণ করার। কষ্ট হয়, জানেন, বড় কষ্ট হয় এদের জন্য। একটি মেয়ে ছিপছিপে গড়ন, বয়স আন্দাজ করতে পারি না, 25ও হতে পারে আবার 35ও হতে পারে। সেও এখানকার আবাসিক। তার নামটা এখন ঠিক মনে নেই। রোজ সকাল সন্ধ্যা সে আমার ঘরে আসতো। বেশ ভালো গান গাইতো মেয়েটি। পুরনো দিনের বাংলা গান প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ তার। আমি একবার অনুরোধ করলেই সে আমাকে গান শোনাতো। অনেক কথাও হতো তার সঙ্গে। বলতো, দাদা আমাকে একটা ছোট্ট রেডিও কিনে দিয়েছেন, আমি সব সময়
রেডিওয়ে গান শুনি। মেয়েটির দাদা ছাড়া আর কেউ নেই। সেই দাদা কলকাতার একটি মেসে থাকেন। আমার মনে প্রশ্ন জাগে, দাদা তার বোনকে এখানে কেন রেখে গেছেন? বৃদ্ধাশ্রমে থাকার বয়স তো তার হয়নি। আমি মেয়েটির কাছ থেকে তার দাদার ফোন নাম্বার চাইলাম। দাদার সঙ্গে কথা বলে যদি জানা যায় যে মেয়েটি এখানে কেন এমন পরিবেশে পড়ে আছে। ইতিমধ্যে আমি জেনেছি মেয়েটি গড়িয়াহাটের একটি কলেজে পড়াশোনা করত। তার কথায় কোনো অস্বাভাবিকতা পাইনি। তবে কেন তার এই নরকবাস? একদিন কথায় কথায় জিজ্ঞাসা করলাম, তুই দাদার কাছে না থেকে এখানে কেন থাকিস? তোর সমস্যা কি? তার জবাব শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। সে বলল, সব সময় উপর থেকে ফোকাস দিয়ে দুজন ভগবান আমার দিকে নজর রেখে চলেছেন। এবার আমি বুঝতে পারলাম ওর এখানে থাকার কারণটা। মানসিক ভারসাম্যের অভাব আছে তার। অথচ এমনিতে কথাবার্তা বা চালচলনে কিছুই বোঝার উপায় নেই। আমি একদিন চা খেতে বেরিয়ে তার দাদাকে ফোন করি। আমার পরিচয় দিয়ে তার কাছে জানতে চাই, আপনি বোনকে ওখানে কেন রেখেছেন? তেমন কিছু অসুস্থ তো সে নয়। দাদা বললেন, আমার বোন খুবই ভালো মেয়ে, কলেজে পড়াশুনো করছিল। আমরা ভাই বোন একটি ঘর ভাড়া নিয়ে একত্রে থাকতাম। বছর 3 আগে সে একটি ছেলের প্রেমে পড়ে। আমার তাতে কোনো আপত্তি ছিল না। তবে ছেলেটি বিশেষ ভালো নয়। বছর 2 আমার বোনের সঙ্গে সম্পর্ক রাখার পর একদিন সে সম্পর্কটা ভেঙে দিল। আমার বোন একটু আবেগপ্রবণ। সে তারপর থেকেই কথাবার্তা বলা অনেক কমিয়ে দিল। মাঝে মাঝে অসংলগ্ন কথা বলতে থাকলো। আমি চিন্তায় পড়ে গেলাম, কি হলো আমার বোনের? দেরি না করে তাকে আমি এক মানসিক ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার সব দেখে শুনে কিছু ওষুধ দিলেন এবং বললেন স্বাভাবিক হতে সময় লাগবে। এই অবস্থায় বোনকে বাড়িতে একা রেখে আমার অফিস করা মুশকিল হয়ে পড়ছিল। তখন এই আবাসনটির সন্ধান পাই এবং বোনকে সেখানে রেখে আসি। ডাক্তারের দেওয়া ওষুধগুলি খেয়ে সে এখন অনেকটাই সুস্থ হয়েছে। তাছাড়া আমার আর্থিক অবস্থা তেমন কিছু ভালো নয় যে তাকে এর থেকে কোনো ভালো জায়গায় রাখতে পারি। এরপর আমি ভারাক্রান্ত মনে আবাসনে ফিরে এলাম। দিন যায়, রাত যায়, মেয়েটি মাঝে মাঝেই আমার ঘরে আসে, গান শুনিয়ে যায়। এরপর হঠাৎ মেয়েটির আমার ঘরের আসা বন্ধ হয়ে যায়। আমি একটু অবাক হই, তবে অচিরেই কারণটা জানতে পারি। আবাসন মালিক জানতে পেরেছেন যে সে আমাকে তার দাদার ফোন নাম্বার দিয়েছিল। তারই শাস্তিস্বরূপ মেয়েটিকে আমার কাছে আসা বন্ধ করে দেয়। তারপর বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর একদিন দূর থেকে মেয়েটিকে দেখতে পাই। কঙ্কালসার চেহারা, রীতিমতো ধুঁকছে মেয়েটি। এ কি করুণ অবস্থা তার! সামান্য অপরাধে কি চরম শাস্তি দিচ্ছে আবাসন মালিক মেয়েটিকে। এরপর আমি কিছুদিনের জন্য মুম্বাইতে মেয়ের কাছে চলে যাই। সেখান থেকে ফিরে আমি প্রথমেই মেয়েটির দাদাকে ফোন করি। তিনি বলেন, গত সপ্তাহে আমার বোন মারা গেছে। আমি স্তম্ভিত হয়ে যাই।
তবে দাদাকে বিশেষ দুঃখিত মনে হলো না। আপনারা হয়তো ভাবছেন এমন কখনো হতে পারে নাকি? আমি যদি এই ব্যাপারটার সঙ্গে জড়িত না থাকতাম তবে আমিও হয়তো বিশ্বাস করতাম না। যাই হোক, এরপরে আমার মনের মধ্যে এক শিরশিরানি ভয়ের জন্ম নিল। এবার কি তবে আমার পালা? আমাকেও কি মেয়েটির মতো শাস্তি পেতে হবে? এতদিনে আমি বুঝে গেছি যে এরা সব পারে। হয়তো থানা, পুলিশ, হাসপাতাল সর্বত্র এদের যাকে বলে সেটিং করা আছে। এরা কি আমাকেও শাস্তি দেবে? নিমেষে মনস্থির করে ফেললাম আমাকে এখান থেকে পালাতে হবে। এরা বেশ মোটা টাকা ডিপোজিট নেয় আবাসিকদের থেকে, আমার থেকেও নিয়েছিল। যদি কখনো এই আবাসনটি ছেড়ে দিই তখন সেই ডিপোজিটের টাকা ফেরত দেওয়ার কথা। টাকা ফেরত দিক বা না দিক, আমি অন্যান্য আবাসিকদের নিয়মিত খোঁজখবর নিয়ে থাকি। সেটা কর্তৃপক্ষের পছন্দ নয়, তাই হয়তো আমাকে আবাসনটি ফেরত দেবে না আমার ডিপোজিটের টাকা। আমার মনে হয় তাদের কি ভয় হয় যে আমি তাদের কোনো গোপন তথ্য জেনে যেতে পারি। চিন্তায় আমার রাতের ঘুম চলে যায়। বৃদ্ধাশ্রম থেকে বলছি, পর্ব 5 এখানেই শেষ করলাম। খুব শীঘ্রই 6ষ্ঠ পর্ব নিয়ে আপনাদের কাছে আমি হাজির হব। আপাতত বিদায় নিচ্ছি। আপনাদের আবারও অনুরোধ করছি আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।